সবাই একরকম নিশ্চিত ছিল, জানতো তিনি হারবেন, তিনি নিজেও জানতেন তিনি হারবেন, তবুও শেষমেশ এই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দানের দিন বা ভোট গ্রহণের দিন হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে যশবন্ত সিনহার মনে হয়েছে ক্রস ভোটিং হচ্ছে। এবং সেটা শুধু মনে হবে না, সেটা তিনি জোরে জোরে বলছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছেন এবং জোরের সঙ্গে দাবি করছেন যে এই ক্রস ভোটিংয়ের জন্য, অর্থাৎ যাদের তাকে ভোট দেওয়ার কথা তারা তাকে ভোট না দিয়ে অন্যদিকে ভোট দিচ্ছেন, আর এটা হচ্ছে নাকি হর্স ট্রেডিংয়ের মাধ্যমে, মানে ঘোড়া কেনা বেচা আমরা যেটাকে বলি। আচ্ছা বলুন তো, রাষ্ট্রপতি নির্বাচনে সরকার পড়বে না ভাঙবে, না নতুন সরকার তৈরি হবে? হর্স ট্রেডিংয়ের প্রয়োজন কার? রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহা প্রথম দিন থেকে কি এমন হাড্ডাহাড্ডি লড়াই আর টক করেছিলেন এই যশবন্ত সিনহাকে হারানোর জন্য বাড়তি ভোট টাকার থলি নিয়ে কিনতে বেরোতে হবে এনডিএ প্রার্থীকে? রাষ্ট্রপতি নির্বাচনের গরিমা বোঝেন যশবন্ত সিনহা, নিশ্চিতভাবে বোঝেন। লড়তে যখন নেমেছেন, একসময় যখন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন, এই রাষ্ট্রপতির কাছ থেকেই যখন, মানে সেই সময়কার কোনো এক রাষ্ট্রপতির কাছ থেকেই যখন যশবন্ত সিনহা তার শপথ বাক্যটি পাঠ করেছেন, তখন নিশ্চিতভাবে ধরে নিতে পারি যে তিনি রাষ্ট্রপতি পদের মর্যাদা বোঝেন। কিন্তু বুঝে শুনেও সেই নির্বাচন যেভাবে হয় সেটা জেনেও, এবং সেই নির্বাচনে তিনি নিজেই প্রথম দিন থেকে যে কতটা টলমল অবস্থায় দাঁড়িয়ে আছেন সেটা বুঝেও আজ এই ক্রস ভোটিংয়ের কথা কেন? হারের গন্ধ পেয়ে গিয়েছেন তাই। আর ক্রস ভোটিংয়ের অজুহাত যিনি দিচ্ছেন, ক্রস ভোটিংয়ের অভিযোগ যিনি করছেন, তার পকেটে এ রাজ্যের মুকুল রায়ের ভোট। মুকুল রায় নিজেই বলেছেন কোনো আশঙ্কা, কোনো ইঙ্গিত, তার কোনো জায়গায় রাখেননি মুকুল রায়। বিজেপির ভোটে নির্বাচিত কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক আজ রাজ্য বিধানসভায় ভোট দিয়ে বেরিয়ে জানিয়ে দিয়েছেন তিনি টিএমসি প্রার্থী, মানে টিএমসি সহ 17টি বিরোধী দলের জোটবদ্ধ প্রার্থী যশবন্ত সিনহাকে ভোট দিয়েছেন এবং দাবি করেছেন স্পষ্টত ক্যামেরার সামনে, আমি বিজেপি বিধায়ক নই। অর্থাৎ মুকুল রায় নিজে বলছেন তিনি বিজেপি বিধায়ক নন। এই হেন ক্রস ভোটিংয়ে উপকৃত যশবন্ত সিনহা দিনের সকাল থেকে আজকে শুরু করেছেন ক্রস ভোটিংয়ের গল্প। দিনের শেষে আসলে দেওয়াল লিখনটা পড়তে পেরে গিয়েছেন সকালবেলায়। তাই আসবো বিতর্ক, তার আগে চোখ রাখবো এই মুহূর্তে হেডলাইন্স। পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট রাজ্য বিধানসভা। তবে নির্বাচন নয়, বিতর্কেও জমজমাট বিধানসভার অলিন্দ। এতকাল যে উত্তেজনার ছবি, লড়াইয়ের ছবি সাধারণত লোকসভা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দেখা যেত, সেই টান টান উত্তেজনার লড়াই এবার রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেল ক্রস ভোটিং। এই ভোটে টার্নিং পয়েন্টও হিসেব নিকেশ প্রথম থেকেই দ্রৌপদী মুর্মুর দিকেই ঝুঁকেছিল। কিন্তু দিনভর ক্রস ভোটিং তরজা যেন 2024-এর ইঙ্গিতই দিয়ে গেল। বিরোধী ঐক্যে আরও ভাঙন ধরিয়ে দ্রৌপদীকে ভোট মেঘালয়ের টিএমসি বিধায়কদের। মেঘালয়ের 12 জন তৃণমূল বিধায়ক ভোট দিলেন দ্রৌপদীকে, খবর সূত্রের। যে মেঘালয়ের সংগঠনের হাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। যে আজকে এত ভয় তৃণমূল কংগ্রেসের হাত থেকে তারা হোটেলে বন্ধ করে রাখতে হচ্ছে। আমাদের এমএলএ আছে মেঘালয়, বিজেপি শাসিত এনডিও শাসিত রাজ্যে 10 জন 12 জন এমএলএ আছে, আমরা তো কাউকে হোটেলে বন্ধ করে রাখিনি। শুধু তৃণমূল নয়, দ্রৌপদীকে ভোট দিলেন মেঘালয়ের 5 কংগ্রেস বিধায়কও। এমনকি ওড়িশার কংগ্রেস বিধায়ক মোহাম্মদ মৌকিমের ভোটও দ্রৌপদীকেই। বাংলার 2 তৃণমূল সাংসদের ভোট কোন দিকে তা স্পষ্ট তাদের কথাতেই। দ্বিধাদ্বন্দ্ব কারোর মধ্যে থাকতে পারে, তার খাস নেত্রী বলেছেন তো, তা আগে বললে দ্রৌপদী মুর্মুকেই একটা সমর্থনের কথা পাওয়ার জন্য। এইসব ওদের ব্যাপার, বড় বড় ব্যাপার আমি জানি না, ছোটোখাটো লোক। আমি ঠিক আমার কাজটা আমি করবো। আপনি কাকে ভোট দেবেন? না ওটা বুঝতে পারছেন, পার্টির লোক পার্টি কাকে আগে ভোট দেবে, পার্টির লোক পার্টিকেই ভোট দেবে। গোয়ারার হারবেন তাই গাওনা গিয়ে রাখছেন। আজ পর্যন্ত কখনো ট্র্যাডিশনাল ব্রেক হয়নি যে কমিটমেন্ট ভোটের বাইরে কেউ জিতেছেন। এই 1% ক্রস ভোট হয় না। আমাদের দিক থেকে একটা ক্রস ভোটিং হবে না। বিজেপির কিছু লোক আমাদের ভোট দিতে, কারণ বিজেপি খুব নড়বড়ে, সেই জন্য ওদের লোকদের একটা কোয়ারে এক জায়গায় একটা ওয়েস্টিন হোটেলে রেখে তাদের বাসে করে নিয়ে এসছে যাতে কেউ পালিয়ে না যায়। রায়সিনার কুরুক্ষেত্রে দ্রৌপদীর জয় যতটা নিশ্চিত, ততটাই নিঃসঙ্গ বিরোধীরা। জোট ভেঙে আগেই অনেকে উল্টো দিকে শিবিরে ভিড়েছেন। এবার বিরোধী জোটের সব দলেই গৃহদাহ প্রকাশ্যে। 21শে জুলাই রায়সিনা পাহাড়ের শীর্ষে উঠবেন দ্রৌপদী। এক রাত্রির আগেই পাহাড়ের তলায় লুটোপুটি খাচ্ছে বিরোধী ঐক্যের ছিন্ন ভিন্ন শরীর। রিপাবলিক বাংলা।
এ নিয়ে আসবো আজকের বিতর্কে, কিন্তু তার আগে চোখ রাখবো আজকের বিতর্কের মূল প্রশ্নগুলোতে। আমার আজকের অগ্নিবাণ এক, যে ভোটে সোজাই নেই তার আবার উল্টো কি? ক্রস ভোট, ক্রস ভোট, ক্রস ভোট রাষ্ট্রপতি ভোটে আজকে সব থেকে বড় তরজার বিষয়। আচ্ছা, এই ভোটে যত হুইপই দেওয়া যায় না, কোনো দল তো বলতে পারে না যে একেই ভোট দিতে হবে, হুইপ দেওয়া যায় না, নির্দেশ দেওয়া যায় না যে ভোটে, সে ভোটের আবার ক্রস হয় নাকি? অগ্নিবাণ দুই, রায়সিনায় লড়াই আসলে কি বাংলা জয়ের মহড়া? তৃণমূল শিবির থেকে ক্রস ভোট, ইতিমধ্যেই মেঘালয়ের 12 জনের ক্রস ভোটের খবর আমরা জানি। বাংলা শিবিরে বাংলা থেকে কতজন ক্রস ভোট করলেন তা নিয়ে এখনো জল্পনা চলছে। ইতিমধ্যেই শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারীরা কি করলেন? অগ্নিবাণ তিন, হার নিশ্চিত বুঝেই কি ক্রস ভোটের অজুহাত বিরোধী শিবিরে যশবন্ত সিনহার? এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভাতে তার বক্তব্য রাখছেন। হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে যেহেতু মহিলা এবং ট্রাইবেল, আমরা পার্টির ঊর্ধ্বে উঠে ভোট দেব। শিবসেনার প্রধান বলেছেন, আমি এর আগে এনডিএতে থেকে প্রতিভা পাটিলকে ভোট দিয়েছি, প্রণব মুখার্জিকে ভোট দিয়েছি, এবারেও আমরা দ্রৌপদী মুর্মুকে ভোট দেব। এবং এটা তো প্রকাশ্য, এবং কে কেন ভোট দিয়েছেন, যেমন উড়িষ্যা বিজেডি, তারা উড়িষ্যার যে ভাবাবেগ সেন্টিমেন্টকে সামনে রেখে তারা সবাই মিলে দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন। তাই এখানে ইডি, সিবিআই, এজেন্সি, কেনা বেচা, অর্থ, গিভ অ্যান্ড টেক, এসব প্রশ্ন আসে কোত্থেকে? আর 6,66,000-এর সঙ্গে 4,13,000-এর যে বিরাট গ্যাপ, তার মানে এখানে কোনো কন্টেস্ট নেই। কন্টেস্ট যে নেই, ফলাফল যে সুনিশ্চিত, আর এই ভোটে যে ছাপ্পা দেওয়া যায় না, এটা সকাল থেকে তৃণমূল কংগ্রেসের এমএলএ, মন্ত্রী, ইভিন মমতা ব্যানার্জি, তার মুখ চোখ দেখলেই বোঝা যাবে যে তারা কতটা খুশি যে পৌরসভা ভোটের মতো, পঞ্চায়েতের মতো, পশ্চিমবাংলার ভোটের মতো এখানে ছাপ্পাও দেওয়ার সুযোগ নেই, মেশিন বদল করার সুযোগ নেই, বিরোধী দলের পোলিং এজেন্টকে মেরে তাড়িয়ে দেওয়ারও সুযোগ নেই, আবার জেতার কোনো চান্সও নেই। অর্থাৎ যশবন্ত সিনহার এই সমস্ত কথাবার্তা শুধুমাত্র মিডিয়ার সামনে 21 তারিখ পর্যন্ত টিকে থাকার একটা মরিয়া প্রয়াস ছাড়া আর অন্য কিছু নয়। আর আপনারা নিজেরা জানেন যে তৃণমূল কংগ্রেসের মেঘালয়ের, এমনি তো গোয়া শূন্য হয়ে গেছে, সব পালিয়ে গেছে, ত্রিপুরায় তো নোটার সঙ্গে লড়াই করে 4র্থ স্থান দখল হয়েছে, ভীষণ লড়াই হয়েছে নোটার সঙ্গে। নোটা এবং তৃণমূল লড়তে লড়তে নোটা 2.6 আর তৃণমূল 2.8 এইখানে থেমেছে। আজকে মেঘালয়ের তৃণমূলের যে 12 জন ঢাকঢোল পিটিয়ে নবান্নতে যোগদান করেছিলেন, নবান্নতে যোগদান যেটা কোনোদিন কেউ করে না সরকারি অফিসে, সেই 12 জনও প্রকাশ্যে লাইন দিয়ে দ্রৌপদী মুর্মুকে ভোটদান করে মেঘালয় থেকেও তৃণমূল নামক এই আবর্জনাটা আজকে তুলে ফেলে দিয়েছেন। গুজরাটে এনসিপির প্রার্থী এমএলএ, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির এমএলএ, উড়িষ্যার কংগ্রেসের এমএলএ প্রকাশ্যে পার্টি লাইন ব্রেক করে গিয়ে তারা ভোট কাস্ট করেছে দ্রৌপদী মুর্মুকে। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যেহেতু আমি একাধিকবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছি, দ্রৌপদী মুর্মু অন্তত আনুপাতিক ভোটের 7 লক্ষের বেশি পাবেন, 7 লক্ষের কম হবে না। আপনাকে বলবো কেন, আপনাকে বলবো কেন, ফেস টাইমে কথা বললে তো অন্য লোক জানতে পারবে না, হোয়াটসঅ্যাপ কলেও জানতে পারে না। তা আমি যে বলছি 70+ হবে, কথা না বললে কি করে বলবো? আর আমাদের 2-3 জনের সঙ্গে ওরা কথা বলেছিল, তার রেকর্ডও আমার কাছে আছে। তারা যেহেতু আমার কাছেই রিপোর্ট করে দিয়েছে, তারা যেহেতু আমার কাছেই জানিয়ে দিয়েছে যে এই রাজ্যসভার মেম্বার আমাকে ফোন করেছিল, অমুকের পিএ আমাকে ফোন করেছিল, সেই কারণে সেগুলো আমি আর এখানে ওপেন করতে চাই না। তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। আর ওদের অনেকেই, একজন নয়,
অনেকের সঙ্গে কথা বলেছে, শুধু আমি না। না, আমার সঙ্গে মুকুল রায়ের কোনো কথা হয়নি। এখানে তৃণমূল একটা অভিযোগ করছে যে হ্যাঁ, আপিল তো ওপেন আপিল, আমি এবং রাজ্য সভাপতি ওপেন আপিল করেছি, এখানে ইনফ্লুয়েন্সের কিছু নেই তো। শুভেন্দুদা, আপনারা তৃণমূলেরই লোক, আমি মমতার ক্যান্ডিডেটকেই ভোট দিয়েছি, মুকুল রায় বলেছে। বলেছে তো ভালো কথাই বলেছে। এর উত্তর মমতা ব্যানার্জি এবং রাজ্য বিধানসভার অধ্যক্ষ দেবেন, যিনি বারে বারেই বলেন মুকুল রায় বিজেপিতে আছেন। এর উত্তরটা আমার কাছে চাইছেন কেন আপনি? আমাদের মহামান্য অধ্যক্ষ মহোদয় এর উত্তরটা দেওয়া উচিত। আমরা তো বলছি তৃণমূলে গেছে, আমরা তো বলছি 5 জনকে তৃণমূলে নিয়ে গেছে, আর ওরাই তো বলছে না তৃণমূলে যায়নি, বিজেপিতে আছে। উত্তরটা আমি কি করে দেবো? আপনারা দাবি করছেন আপনার মুখ থেকে শুনে আমি বলবো না অর্জুন সিং কি বলেছেন আমি জানি না, কিন্তু সত্তর তো চাপা থাকে না। 18, 19, 20, 3 দিন আপনি আনন্দ করতে পারেন, এই জিতবে সে জিতবে সে হারবে। আপনি বলছেন আগে জানলে সমর্থনের কথা উনি কোনোদিন বলেননি। উনি আদিবাসী এবং জনজাতি বিরোধী সিদ্ধান্ত নিয়েছেন, এবং এর ফল তৃণমূল কংগ্রেসকে ভুগতে হবে। কারণ জনজাতি মূলবাসীদের একটা অংশ গত বিধানসভা নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, বিশেষ করে জঙ্গলমহল দক্ষিণবঙ্গে। এর ফল উনাকে ভুগতে হবে। আমরা মুখে নয়, বক্তৃতায় নয়, একেবারে কাজের মধ্য দিয়ে, স্বীকৃতির মধ্য দিয়ে বলেছি। উনার পার্টির যে ম্যানেজিং ডাইরেক্টর আছে কোম্পানির, সে বলেছে এটা আদিবাসীদের ললিপপ। রাইসিনা হিলে পৌঁছে যাওয়া যদি ললিপপ হয়, এর থেকে আর দুর্ভাগ্যজনক বক্তব্য হতে পারে না। এরা নিজেরা রাইসিনা হিল, রাষ্ট্রপতি পদমর্যাদা, তার সাংবিধানিক ক্ষমতা এবং তার যে সর্বোপরি সাংবিধানিক যে উচ্চতা, এই গরিমা সম্পর্কে এদের জ্ঞান নেই বলে আজকে এরা এই সমস্ত কথাবার্তা বলছে। এবং কার্যত আজকের ভোটে দ্রৌপদী মুর্মুর বিরোধিতা করার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস যে জনজাতি মূলবাসী আদিবাসীদের বিরোধী, এটা তারা প্রমাণ করে দিয়েছেন। বিজেপির কৌশলে এখানে তৃণমূল একটা অভিযোগ করছে যে রাজ্য বিধানসভায় বিজেপির প্রার্থীদের জয় সুনিশ্চিত ছিল, মানে সকলের ভোট দেওয়া নিশ্চিত ছিল না। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্য বিধানসভার সামনে থেকে যে সাংবাদিক বৈঠক, সেই সাংবাদিক বৈঠকে আমরা চোখ রেখেছিলাম। ক্রস ভোট নিয়ে অনেকগুলি কথা বলছিলেন এবং শেষমেশ দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়া না দেওয়া নিয়ে, আদিবাসী জনসমাজের সমর্থন নিয়েও বেশ কিছু কথা বললেন। ক্রস ভোটিংয়ে যদি আপাতত আমাদের আলোচনাটাকে সীমাবদ্ধ রাখি, তাহলে যার ভোট দেওয়া নিয়ে এত কথা, মুকুল রায়, তিনি কি বললেন বিধানসভা থেকে বেরিয়ে আজকে ভোট দেওয়ার পাড়া, একবার আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন আজকের বিতর্কে অংশ নেওয়ার জন্য, তাদের সঙ্গে আপনাদের এক একে পরিচয় করাই। বিজেপির তরফ থেকে শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক এবং মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। বিজেপি সাংসদ খগেন মুর্মু আমার সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন প্রদীপ্ত মুখার্জি, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, রয়েছেন সৈকত গিরি, সিপিআই মুখপাত্র এবং নেতা, এবং কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী আমার সঙ্গে রয়েছেন। প্রত্যেকের কাছে আসবো, কিন্তু তার আগে মুকুল রায় আজকে বিধানসভায় ভোট দিয়ে বেরিয়ে কি বললেন আরও একবার। আপনি কাকে ভোট দিলেন দাদা? তৃণমূলকে বলুন। দাদা, ক্রস ভোটিং এর কথা বলছে শুভেন্দু অধিকারীটা, কি বলবেন? আর দাদা, কার ক্যান্ডিডেট জিতবে? তৃণমূল জিতবে। কিন্তু আপনি খাতায় কলমে বিজেপির ক্যান্ডিডেট, বিজেপির এমএলএ আপনি, তাও আপনি কাকে ভোট দিলেন দাদা? তৃণমূলকে বলুন। দাদা, ক্রস ভোটিং এর কথা বলছে শুভেন্দু অধিকারীটা, কি বলবেন? আর দাদা, কার ক্যান্ডিডেট জিতবে? তৃণমূল জিতবে। কিন্তু আপনি খাতায় কলমে বিজেপির ক্যান্ডিডেট, বিজেপির এমএলএ আপনি, তাও না না না, আমি বিজেপির এমএলএ নই। প্রদীপ্ত বাবু, আপনার কাছে আসি। ক্রস ভোটিং করে সকাল থেকে আকাশ বাতাস ভারী করে তুলেছিলেন যশবন্ত সিনহা। আমার মনে হয় মনটাও একটু ভারী হয়ে রয়েছে সকাল থেকে, আর নিশ্চিত জেনে। কিন্তু দিনের শেষে একই হলো, পকেটে বিজেপির টিকিটে নির্বাচিত, দেখুন আমি বলছি না, বিজেপির টিকিটে নির্বাচিত বিজেপি বলেছে, বিজেপি এ নিয়ে অভিযোগ করেছে। তারপরেও রাজ্য বিধানসভার স্পিকার একবার নয়, দুবার, এই কয়েকদিন আগে, এখনও বোধহয় 12-13 দিনও হয়নি, মানে বলার পরে বলে দিয়েছেন যে মুকুল রায় বিজেপিরই বিধায়ক, বিজেপিতেই আছে। কৃষ্ণনগর দক্ষিণের বিজেপি প্রতীকে, মানে পদ্মফুলে নির্বাচিত মুকুল রায় বলছেন না না না, আমি তৃণমূলের
আমি বিজেপির বিধায়ক নয়, আমি তৃণমূলের প্রার্থীকেই ভোট দিয়েছি। সকাল থেকে আকাশ বাতাস ভারী করা ক্রস ভোট নিয়ে, আর শেষে দিনের শেষে এই বিজ্ঞাপনটা কেমন লাগছে? মানে আর এরপরে আর মানুষ বিশ্বাস করবে না, মানুষ সত্যি বিশ্বাস করবে না। আকাশ বাতাস যারা ভারী করছে তাদের মানুষ আর বিশ্বাস করবে না। যারা ফেস টাইমে কথা বলে, যারা হোয়াটসঅ্যাপে কথা বলে কিন্তু বলতে পারে না। আমরা তো এরকম দেখেছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী এখানে এসে বলেছিলেন 30 জন আয়া হে, আমি 70 জন লাইন মে হ্যাঁ, আরও কত কথা, 70, 100 কত কিছু লাইন ফাইন শুনেছি। শুনেও আমরা দেখেছি 200 পার হয়েছে। আমরা 12 কেন, 10 কেন, 1 কেন, 200 বলে দিন না, কিচ্ছু যায় আসে না। আসল যায় আসে কোথায় জানে? শঙ্কর দ্বারা বা খগেন মুর্মুরা, যারা ওই খগেন দা, আমি হঠাৎ করে খগেন মুর্মু শুনে মনে হলো এই সেই 40 বছর না কত বছরের সিপিআই এর কেউ বা সিপিএম এর কেউ বোধহয়। তারপর কি উনি বিজেপি তো, মানে সেটাই আমি একটু কনফার্ম করে নিচ্ছিলাম। কিন্তু সেই জায়গায় কথা না, কথাটা এটা কি জানেন তো, কথাটা যেটা হচ্ছে যে হোটেল রাজনীতি করতে গেলে, ফেস টাইম রাজনীতি করতে গেলে মুখে অনেক বড় বড় কথা বলতে হয়, রেজাল্টের জন্য আসবে। কিন্তু বিজেপি কি এখনো অবধি মুকুল রায়কে একটা শোকজ করেছে? মুকুল রায়কে কি দল থেকে ত্যাগ করে দিয়েছে যে মুকুল রায় আমার দলে নেই? একটা চিঠি দেখান তো। এই যে তাহলে মানুষ তো বিশ্বাস করবে না। আপনাদের কিছুটা সুবিধা হয় না, না, মানুষ তো বিশ্বাস করবে না। সুবিধা অসুবিধা ছেড়ে দিন না, সেটা তৃণমূলের সুবিধা দিয়ে কথা নেই। কথাটা হচ্ছে বিজেপির নৈতিকতা। বিজেপির নৈতিকতা, एक पार्टी जो इंट्रीगल ह्यूमैनिज्म में विश्वास करता है, যে পার্টিটা বলে পার্টি উইথ ডিফারেন্স, যে পার্টিটা খগেন মুর্মুকে নিয়ে আসে, যে পার্টিটা শঙ্করদার মতন, আমি শঙ্করদাকে ভীষণ পছন্দ করি, সবার সামনে বলছি, কিন্তু শঙ্করদার মতন লোককে নিয়ে আসে, তারা যদি বলে পার্টি উইথ ডিফারেন্স, এবং তারপরে যদি আপনি অনির্বাণ এখানে এসে মুকুল রায়কে শোকেস করার চেষ্টা করেন, সত্যি মানুষ বিশ্বাস করবে না। চেষ্টা করছি যে বেশ শুনুন, আমি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রতিক্রিয়া নিয়েছিলাম মুকুল রায় প্রসঙ্গে। কুণাল ঘোষ কি বলেছেন আমি শোনাবো আপনাদেরকে, একটু পরেই শুনিয়ে দেবো, তাতেই আপনি বুঝতে পারবেন যে আমি শোকেস করার চেষ্টা করছি কিনা। আমি কুণাল ঘোষের বক্তব্য আপনাকে শোনাবো। দিলীপ ঘোষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি, তার বক্তব্য না হয় শোনাবোই না, তার কারণ বিজেপি তো কি বলবে সহজেই বোঝা যাচ্ছে। আমি কুণাল বাবুর বক্তব্যটাই আপনাকে শোনাবো, প্রদীপ্তবাবু। তার আগে আমি শঙ্করবাবুর কাছে আসি। শঙ্করবাবু, এতগুলো কথা হচ্ছে ক্রস ভোট নিয়ে ইত্যাদি নিয়ে, তা আমার প্রশ্ন, ইন্টিগ্রাল হিউম্যানিজমের কথা হলো, আমি অত ভারী ভারী কথায় যাচ্ছি না, যে ইন্টিগ্রিটি নিয়ে গণতন্ত্রের যারা প্রশ্ন তুলছিলেন, বিরোধীদের বা শাসক পক্ষের ইন্টিগ্রিটি নিয়ে ক্রস ভোটিং করাচ্ছেন, দিনের শেষে সেই ইন্টিগ্রিটির প্রশ্নটা কিভাবে এসে দাঁড়ালো? কোথায় দাঁড়াতে হচ্ছে বিরোধী জোটকে? শঙ্করবাবু, আমার ব্যক্তিগত অভিমত যে মুকুলবাবুর এই বক্তব্য তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি ইত্যাদি বিষয়কেও যদি আমরা দূরে সরিয়ে রাখি, দুজনের কাছে এক খুবই খারাপ উদাহরণ হিসাবে প্রতিষ্ঠিত হবে। এক, আমাদের গণতন্ত্রের কাছে; দুই, আমাদের মাননীয় স্পিকার মহোদয়ের কাছে, যিনি বারংবার একথা বলবার চেষ্টা করেছেন এবং সদনের অভ্যন্তরে বাইরে, যে মুকুল রায় ভারতীয় জনতা পার্টির সদস্য। ফলে আমার মনে হয় এর থেকে গ্লানিকর, লজ্জাজনক পরিস্থিতি বিধানসভার অধ্যক্ষের সামনে অতীতে কখনো এসেছেন কিনা আমি বলতে পারবো না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে বারবার ক্রস ভোটিং ইত্যাদি শব্দগুলো প্রয়োগ হচ্ছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে দ্রৌপদী মুর্মু এবং যশবন্ত সিনহার অঙ্কের হিসেবেই এতটা পার্থক্য রয়েছে, যেখানে দাঁড়িয়ে কাউকে টেনে নিয়ে আসা এই প্রয়োজন নিশ্চিতভাবে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের দিক থেকে কোনো ধরনের করবার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্তত মনে করি না বলেই আজকের দিনে দাঁড়িয়ে আরও একটা জিনিস প্রমাণিত হলো যে তৃণমূল কংগ্রেস যে তার সর্বভারতীয় ব্যাপ্তি দেখানোর যে চেষ্টা, সেটা গোয়া হোক, সেটা ত্রিপুরা হোক, সেটা আসাম হোক, সেটা মেঘালয় হোক, সেটা সংকুচিত হয়ে তৃণমূল কংগ্রেস যে আসলে একটা আঞ্চলিক দল হিসাবেই পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ, এবং সেই সীমাবদ্ধতাই তাকে টিকিয়ে রাখবার ক্ষেত্রে যে পশ্চিমবঙ্গে একটা গণতন্ত্রের উপরে যেটা বারবার করে হাইকোর্ট যেটা বলছে যে আইনের শাসন নয় শাসকের আইন চলছে, সেটাও মনে হয় আজকে আরেকবার উন্মোচিত। বেশ, আসলে সাম্প্রতিক সময় প্রদীপ্তবাবু আপনার কাছে আসছি, সাম্প্রতিক সময়ে মা কালীকে নিয়ে অনেক বিতর্ক হলো, ভারত জুড়ে, এই বাংলাতেও হলো, অনেক লোকে অনেক রকমের কথা বললেন, দর্শন শোনালেন, শ্যামাসঙ্গীতও শোনালেন। আমার একটি শ্যামাসঙ্গীতের কথাই মনে পড়ছে শঙ্করবাবুর কথা শুনতে শুনতে। আমি সখাতে সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় তোমা। ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, আগে জানলে অন্যভাবে ভাবতাম। এটা বলার পরে সত্যিই যদি তৃণমূল কংগ্রেসের ভিতরে কেউ অন্যভাবে ভাবেন, বিশেষ করে এমন একটা নির্বাচনে
যেখানে কোনো হুইপ নেই, যেখানে বিবেক ভোট দেওয়াটাই দেশে প্রথম নাগরিককে নির্বাচিত করতে যাচ্ছি আমরা, কেন দলের কথা মানবেন বলুন তো, কেন দলের কথা শুনবেন বলুন তো, কেন দলের ঊর্ধ্বে উঠবেন না বলুন তো প্রদীপ্তবাবু? না, আপনার যেমন শ্যামা মায়ের কথা মনে পড়লো, আমার রামের কথা মনে পড়ছে। রামের কথা মনে পড়ছে সেই দিনকার কথা মনে পড়ছে যেদিন অটল বিহারী বাজপেয়ী বলছিলেন যে সেই বিখ্যাত উক্তি তিনি যখন 13 দিনে সরকার ছেড়ে চলে যাচ্ছেন, যে আমার মরবার ভয় নেই। রামের বক্তব্য উদ্ধৃত করে, আমি অত সংস্কৃত ভালো বলতে পারি না, কিন্তু উনি সংস্কৃত বলেছিলেন যে রামের কথা বলে তিনি বলছেন আমি মরতে ভয় পাই না, আমি ভয় পাই আমার বদনামে। আসলে এমন বদনামের ভাগিদার আমাদের হতে হচ্ছে জানেন তো, যে বদনামটা মোদিজিকে রাম বলা, বিষ্ণু বলা, সেই সব মানুষগুলো আজকে চারিদিকে ভাবছে আমি এটা কি করছি। কেন বলছি বলুন তো? এই কথাটা শুনে অবাক লাগছে হয়তো, তার কারণ একটা আছে যে বিজেপি এখনো পশ্চিমবঙ্গে, কর্ণাটকে, গোয়াতে রিসর্ট পলিটিক্স করে। এই যে শঙ্কর দ্বারা ওয়েস্টিনে দুদিন হাওয়া খেয়ে এলো সুন্দরভাবে, আজকে কত ভালো ভালো খাবার, এসি রুমে থাকা, সুন্দর কার্পেট যুক্ত যায়, কার কাছে যাচ্ছে? শুভেন্দুদা, মেজদা, ও মেজদা তুমি তো দীর্ঘদিন ধরে, বাবাও তোমার দিল্লিতে চলে গেছেন, তুমি দিল্লি দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি ভোট দিয়েছো, এতগুলো বিধায়ককে তোমাকে এই হুইপ জারি করতে হলো কেন মেজদা? তুমি শেখাতে পারলে না? ফেস টাইম হোক, হোয়াটসঅ্যাপ হোক। শঙ্করবাবুর উত্তর নেবো, কিন্তু তার আগে প্রদীপ্তবাবু, আমি কমিট করেছিলাম কুণাল ঘোষের সঙ্গে আমার কথোপকথন শোনাবো আপনাদেরকে মুকুল রায় প্রসঙ্গে। শুনুন কুণাল বাবু কি বলছেন। অনির্বাণ, প্রথম কথা, বিজেপির নেতাদের এই বিষয়ে কথা না বলাই ভালো, কারণ এরাই তো সব ডেকে ডেকে মুকুল রায়কে দলে নেওয়া, মুকুল রায়কে তাদের পর্যায়ে রয়েছেন এখন দিলীপ বাবুরা, এগুলো তো ওনারা এখন ডেকে ডেকে করেছেন। তো এখন মুকুল রায়ের সমালোচনা করে কোনো সেই জায়গাটা কোনো লাভ নেই। আর আমি অনির্বাণ তোমায় একটু বলতে পারি যে আমি একটু বাইরে রয়েছি, আমার হাতে এখন পাঁজিটা নেই, ফলে আজকে ঠিক গ্রহ, নক্ষত্র এবং তিথি কি এবং মুকুল রায় ঠিক আজ কোথায় অবস্থান করছেন এইটা না নিশ্চিত হয়ে আমি এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে পারবো না। আমি বাড়ি ফিরে পাঁজি দেখে বলতে পারবো। এটা কি তার মানে হজবরলর গেছো দাদার মতোই, মানে তার অবস্থান খুঁজে পাওয়ার মতোই খুব জটিল একটা অঙ্ক কুণালবাবু? না, আমি শুধু বলছি যে আমি এই মুহূর্তে বাড়ির বাইরে আছি বা অফিসেও এই মুহূর্তে আমার হাতের কাছে পাঁজি নেই, ফলে ঠিক পাঁজিটা দেখে আমার পরিষ্কার হয়ে যেত আজকে যে মানে এখন এই বিকেলের দিকে কি তিথি চলছে বা দুপুরে কি ছিল, তাহলে আমি নিশ্চিত হয়ে যেতাম মুকুলদা ঠিক সেই অবস্থায় কোন দলে আছেন। যেহেতু আমার কাছে পাঁজিটা নেই, ফলে আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করছি না। অনেক ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, রাজ্য সাধারণ সম্পাদক, তিনি বলছেন পাঁজি দেখে বলতে হয় মুকুল রায় বিকেলে বা সকালে কোন দলে আছেন। সেই দলের এবং তাদের সমর্থিত যে জোট, 17 দলের জোটের প্রার্থী যশবন্ত সিনহা সকাল থেকে আকাশ বাতাস কাঁপিয়ে ফেলছেন ক্রস ভোট করে। আমি খগেন মুর্মুর কাছে যাব। খগেন বাবু, মানুষ হাসবে না এসব শোনার পরে? এখন তো তৃণমূল কংগ্রেস যে কি করবে, মানে ওরা তো এখন দিশেহারা হয়ে গেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি ওরা যা ভাবছিলেন, যে ওরা ভেবেছিলেন যে ওরা হচ্ছে যে এখানে বাজিমাত করে দিবেন। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি ভেবেছিলেন বাজিমাত করে দিবেন, সমস্ত বিরোধী দলকে এক জায়গায় করে তিনি এখানে এরকম যে একটা নির্বাচন, এই নির্বাচনে ওরা যেহেতু হচ্ছে সমস্ত জায়গা থেকে এখন তাদের ফিরে আসতে হচ্ছে, সব জায়গাতে তাদের মুখ পুড়ে যাচ্ছে। আপনি দেখুন, ত্রিপুরাতে গেছেন, গোয়াতে গেছেন, মেঘালয়ে গেছেন, সব জায়গা থেকে তাদেরকে খালি হাতে ফিরতে হয়েছে, এমনকি সেখান থেকে তারা মানে চুনকালি মেখে ফিরে আসতে হয়েছে। ফলে তারা চাইছিলেন যে এই নির্বাচনে আমরা সর্বভারতীয় দল হিসেবে আমরা প্রতিষ্ঠিত হব। কিন্তু আসলে হচ্ছে যে আজকে তারা আর কোনো মানে অ্যাকচুয়ালি ওরা খুঁজেই পাচ্ছেন না যে ওদের জায়গাটা কোথায়। এখন ওরা দিশেহারা হয়ে আজকে এই জন্য 40 বছর পরে জায়গা খুঁজে পেয়েছেন মানুষের মধ্যে। খগেনদা, আপনি 40 বছর পরে মানুষের মধ্যে জায়গা খুঁজে পেয়েছেন, সেই মানুষগুলোর কাছে গিয়ে তাকাতে পারছেন তো? বছরের কি আছে না, বলছি সেই মানুষের কাছে তাকাতে পারছেন তো যাদের হয়ে এতদিন লড়াই করেছিলেন, যাদেরকে বুঝিয়েছিলেন যে বিজেপি কত ভয়ানক পার্টি, আপনি তাদের সামনে মুখ দেখাতে পারছেন তো? আপনি কি হোটেলে গিয়েছিলেন খগেনদা? শুভেন্দুদার কথা শুনে আপনি কি হোটেলে গিয়েছিলেন? শিখিয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলাতে। ও, আপনি তৃণমূলের থেকে শিক্ষা নিচ্ছেন? 2011 সালে আপনি তাহলে তৃণমূলের ভালো ছাত্র বলুন, আপনি তাহলে তৃণমূলের ভালো ছাত্র। আজকে হচ্ছে তৃণমূল কংগ্রেস
এই যে নীতি এটা তৃণমূল কংগ্রেসে এনেছে এখানে। থ্যাংক ইউ খগেনদা, আপনি তৃণমূলের ভালো ছাত্র স্বীকার করে নিলেন। অনির্বাণ দা ও স্বীকার করে নিলেন আমাদের মাননীয় সাংসদ 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। না না আপনি একজন আদিবাসী মহিলা বিরোধী হলেন কি করে? আরে আদিবাসী আদিবাসী নিয়ে যার গ্রামে সবে আলো পাঠাচ্ছে খগেনদা, আপনার গ্রামে আলো আছে তো? আপনি এনেছেন তো? না এক মিনিট খগেনবাবু, অনেকে বাংলার জানেন না, অনেকের সেটা দেখার সৌভাগ্য হয়নি। আমি শৈলেন বাবুর মানে মালদার প্রয়াত সিপিআইএম একদা সিপিআইএম জেলা সম্পাদক শৈলেন বাবু, শৈলেন সরকারের তৃতীয় সম্ভবত মানে বারবার 3 বার শেষ যেবার ডালুবাবুর কাছে হারলেন সেই নির্বাচন কভার করতে গেছিলাম। আপনার খেয়াল নেই খগেনবাবু, তখন আমি অনেক ছোট মানে কাপ রিপোর্টার, আমি দেখেছিলাম বামনগোলাতে ওই নির্বাচন কভার করতে যাওয়ার কয়েকদিন আগে বামনগোলা একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, কয়েকজন আদিবাসী মারা গিয়েছিলেন। শৈলেন সরকার আপনাকে সঙ্গে নিয়ে ওই আদিবাসী গ্রামে গিয়েছিলেন এবং বারবার জিজ্ঞাসা করছিলেন কেউ ক্ষতিপূরণ পেয়েছে কিনা, এবং একজন দুজন ক্ষতিপূরণ পাননি শুনে শৈলেনবাবুর সে কি বকাবকি এবং তারপরে আপনাকেও আমি দেখেছি রীতিমতো নতমুখে শৈলেন সরকারের সামনে দাঁড়িয়ে থাকতে। কিন্তু আমার প্রশ্ন খগেনবাবু, এই যে যত্নটা, শৈলেনবাবু 3 বার হারতে পারেন সংসদীয় নির্বাচনে, তার নাম হেরো শৈলেন হয়ে গিয়ে থাকতে পারে মালদাতে, কিন্তু শৈলেনবাবু কিছুতেই বামনগোলা হবিবপুরের আদিবাসী মানুষের পাশ থেকে সরেননি। ওই ক্ষতিপূরণটা তারা পাচ্ছেন কিনা এটা নিয়ে তার একটা আগ্রহ ছিল। শৈলেনবাবুদের উত্তরসূরিদের কাছ থেকে আজকে সেই আগ্রহটা পান না, দেখতে পান। আপনি যে বাম থেকে রামে এলেন, এত কথা শোনেন, কটাক্ষ শোনেন, পাল্টা আপনার কাছে জানতে চাইবো আপনি এই আগ্রহটা, এই যত্নটা দেখতে পান কিনা? না, বিজেপি হচ্ছে আমাদের একেবারে সাধারণ মানুষের সাথে সম্পর্ক রেখে কাজ করে, এবং বিজেপির কাজটাই হচ্ছে যে যারা শেষ লাইনে দাঁড়িয়ে থাকে আর যে মানুষ, তার কাছে রাষ্ট্রের সুযোগটা পৌঁছে দেওয়া, এটাই বিজেপির আমাদের হচ্ছে তার বিচারধারা। আমরা যদি এই বিচারধারা দেখি তাহলে দেখবেন যে শেষ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মধ্যে দেখবেন সবচাইতে বেশি আদিবাসী লোকেরাই আছেন, যে এই আদিবাসীরা সবচাইতে বেশি বঞ্চিত, তারা হচ্ছে সব দিক থেকে অ্যাকচুয়ালি রাষ্ট্রের যে অধিকার, সেই অধিকার থেকে তারা হচ্ছে বঞ্চিত, বঞ্চনার তারা শিকার হয়েছেন। তাই এই আদিবাসীদেরকে আজকে যাতে তাদের সমস্ত রকমের অধিকার দেওয়া যায়, তাদের সুযোগ পৌঁছে দেওয়া যায়, তার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা অসাধারণ ঘটনা এই মুহূর্তে ঘটছে। প্রদীপ্তবাবু, একটা অসাধারণ মজার ঘটনা এই মুহূর্তে ঘটছে। খগেনবাবু, একটু আপনাকেও থামাচ্ছি। 6 নম্বর আকবর রোডে শরদ পাওয়ারের বাড়িতে এই মুহূর্তে আর একটা বৈঠক চলছে বিরোধী জোটের, কিন্তু সেই বৈঠকে সৈকত বাবুর পার্টির বিনয় বিশ্বম আছেন, সুমন রায়চৌধুরীর কংগ্রেসের প্রতিনিধিও আছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের কেউ নেই। উপরাষ্ট্রপতি নির্বাচনে কি হাল ছেড়ে দিলেন রাষ্ট্রপতি নির্বাচনের অবস্থা দেখে? আমার একটা বিরোধী সভা আছে, বিরোধী পর আসছি। সৈকত বাবু, সুমন বাবু এবং প্রদীপ্ত বাবুর কাছ থেকে আমার জানবার আছে এই বিষয়ে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। ক্রস ভোট বিতর্কে সারাদিন রীতিমতো সরগরম রইল রাজ্য বিধানসভা। ভোট হচ্ছে রাইসিনার জন্য, আর ক্রস ভোট নিয়ে রাজ্য বিধানসভা উত্তপ্ত। আসুন একে একে দেখে নিই প্রত্যেকটি রাজনৈতিক দলের সম্পর্কে বক্তব্য। এবং তাই জন্যই খুব মানে স্ট্রংলি বলবো যে আজকে 70 জন বিজেপির বিধায়ক তো বটেই, বিরোধী দলেরও মানে আমাদের টিএমসি থেকেও দেখবেন প্রচুর মানুষ আজকে দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন, কারণ তারা বিশ্বাস করেন যে এইটা ঠিক রাজনীতি করার সময় নয়। একজন মহিলা যে এত স্ট্রাগল করে যে বড় হয়েছে, আজকে এই জায়গাতে এসেছে, তাকে সম্মান জানানো, তার কমিউনিটিকে সম্মান জানানো, সাপোর্ট জানানো, এই যে মুখে আমরা বলি মহিলা সশক্তিকরণের কথা, এটা অ্যাকচুয়ালি দেখানোর কিন্তু সময় এসে গেছে। বিজেপি নিজেই সবকিছু প্রমাণ করে দিচ্ছে, আর অন্যভাবে অন্য মানুষদের কাউকে বলতে হবে না। আজকে দেখুন না, ক্রস ভোটিং এর ভয়ে নিজের এমএলএদের উপরেই ওনারা বিশ্বাস করেন না, যাতে ক্রস ভোটিং হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলে দেন যশবন্ত সিনহাকে ভোট দিতে হবে, আমরা সবাই জানি যে আমরা যশবন্ত সিনহাকেই ভোট দেব। ওদের মধ্যে এই বিশ্বাসটা নেই, ওরা ভাবছে যে কিছু তো পালিয়ে গেছে, আবার যদি কিছু পালিয়ে যায়। ওদের ঘর সামলাতে বলুন,
ওদের ঘর সামলাতে পারছে না বলে এরা বিজেপির সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছে। আমরা নিজেদের ভোট তো নিজেরা সবসময় আমরা দেবো। মাথা ব্যথা, ওদের নিজেদের দলের লোকদের ধরে রাখতে পারবে কিনা সেইটা ওরা ভাবছে। আমি সোমবাবু আপনার কাছে আসি। ঘর ভাঙার কথা হচ্ছে, গৃহদাহ নিয়ে কথা হচ্ছে, সত্যিই তো রীতিমতো গৃহদাহ। আপনাদেরও 5 জন বিধায়ক গোয়া থেকে চলে গেলেন, মানে দ্রৌপদী মুর্মুর কাছে ভোট দিতে চলে গেলেন, দ্রৌপদী মুর্মুর জন্য ভোট দিতে চলে গেলেন। কি সমস্যাটা কোথায়, কি হচ্ছে আপনাদের? আপনাদের 17 দলের জোট, কংগ্রেস এত বড় একটা দল, আপনাদের প্রার্থীর উপর আপনাদের নিজেদের দলের বিধায়কদের বিশ্বাস নেই? না মানে আপনারা, এটা কি আপনাদের সূত্রের খবর, না আপনার কাছে টেকনিক্যাল এভিডেন্স আছে যে আমাদের 5 জন বিধায়ক দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছে? যারা ভোট দিচ্ছেন তারাই এসে বলছেন। না ঠিক আছে, সেটা যখন দেখা যাক আগামী দিনে কি হয়, রেজাল্টে সব প্রতিফলিত হবে কে কত ভোট পেয়েছে। তার থেকে আপনারা খুব বড় মিডিয়া হাউস, আপনারা খুব সুন্দরভাবে ক্যালকুলেট করে দেখিয়ে দিতে পারবেন কে কাকে ভোট দিয়েছে। এখনই এটা অ্যাজিউম করে নেওয়ার কারণ নেই। আমি একটু ববি হাকিমের ব্যাপারে আছি। ববি হাকিম কি বললেন যে তৃণমূল নেত্রী বলেছেন যশবন্ত সিনহা আমাদের ক্যান্ডিডেট, সেই জন্য যশবন্ত সিনহাকে ভোট দিতে হবে। আমি একটাই প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে মাননীয় ববি হাকিমকে, আপনার নেত্রী তো যশবন্ত সিনহাকে ক্যান্ডিডেট হিসাবে প্রপোজ করেছিল, 17টা বিরোধী দল মেনে নিয়েছিল সেই প্রপোজাল, এবং যশবন্ত সিনহা সম্মিলিত বিরোধী প্রার্থী হয়েছিল। তারপরে এমন কি ঘটনা ঘটলো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে হঠাৎ আপনার মনে হলো যে আদিবাসী সম্প্রদায়ের মহিলা শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কথা ভাবলে ভালো হতো, ভারতীয় সমাজের জন্য ভালো হতো, আমাদের চিন্তনের জন্য ভালো হতো, রাজনৈতিক দলগুলোর জন্য ভালো হতো? কি এমন ঘটনা ঘটলো যে ওনাকে 180 ডিগ্রি টার্ন নিতে হলো? না, কিন্তু আমার একটাই প্রশ্ন, যে ক্রস ভোট নিয়ে কথা বলবার কোনো নৈতিক জায়গা, অবস্থান, অধিকারের কথা বলবো, নৈতিক অবস্থান বিরোধীদের আছে কিনা? এক তো আমার প্রথম প্রশ্ন ছিল যে ভোটের সোজা নেই, তার আবার উল্টো কি? এখানে তো মানুষের কোনো হুইপ মান্য করার ব্যাপার নেই। তারপরেও যদি ধরে নিই যে ঠিক আছে আপনারা বলছেন ক্রস ভোট, কিসের জন্য ক্রস ভোট, কার স্বার্থে ক্রস ভোট? নাকি আপনারা নিজেদের প্রার্থী সম্পর্কে নিজেদের দলের বিধায়কদের, সাংসদদেরই আস্থা অর্জন করতে পারেনি, এখন বিজেপির দিকে আঙুল তুলে? না না, এইসব এগুলো তো আপনার তৈরি করা অর্নামেন্টেড কথা, এগুলোর উত্তর দিতে আমি বাধ্য নই। ক্রস ভোট নিয়ে কখন আলোচনা ওঠে? যখন ভারতীয় জনতা পার্টির মতো দল ক্ষমতায় থাকে এবং তারা ক্ষমতাকে ব্যবহার করে হোটেল কালচার, রিসর্ট কালচার, মানি কালচার এবং নানা ধরনের ভাইসেস এবং প্রলোভন মানুষের দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করে, তখনই এই ধরনের অভিযোগ ওঠে। নতুন কোনো ব্যাপার নেই। লাগছে শুনতে বিজেপি আজকে ক্ষমতায় আছে, নিশ্চিতভাবে শঙ্করবাবু, খগেনবাবুরা তার উত্তর দেবেন, কিন্তু আমার ওনাদের উত্তর ওনাদের কাছ থেকেই নেব, আমার দেওয়ার দায় নেই। কিন্তু আমার একটা প্রশ্ন করবার দায় আছে এবং সেটার উত্তর দেওয়ার দায়ও আমার মনে হয় আপনার আছে। আমি অন্য কোনো দল সম্পর্কে জিজ্ঞেস করছি না, আপনার দল সম্পর্কে। এই 1969 সালে কংগ্রেসের মানে নিজের প্রার্থী নীলম সঞ্জীব রেড্ডি, তাকে হারিয়ে ভিভি গিরিকে ক্রস ভোটের মাধ্যমে জিতিয়ে নিয়ে আসা, মানে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ক্রস ভোটিং, এটা কাদের কীর্তি ছিল সুমনবাবু? এটা আপনি অসত্য কথা বলছেন বা আপনার অ্যাজাম্পশনটা ভুল। এই ধরনের কোনো ঘটনা অবশ্যই ভিভি গিরি জিতেছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং সরকারি প্রার্থী নীলম সঞ্জীব রেড্ডি হেরেছিল, এবং সেই এক্সাম্পল দিয়ে আমরা আজও বলছি এরকম কোনো মানে নেই যে মানে ওনারা সংখ্যার জোরে এগিয়ে রয়েছেন বলে ওনাদের প্রার্থী জিতবে। আপনারাই তো বারবার বলছেন বিবেক ভোট, বিবেক ভোট, বিবেক ভোট। তাহলে যদি বিবেক ভোটে যশবন্ত সিনহা জেতে, এটাও বিবেক তো না, যশবন্ত সিনহা জেতে, তাহলে সেক্ষেত্রে আপত্তি হচ্ছে কেন? আমি তো যশবন্ত সিনহার প্রশ্নটা তুলেছেন বলে জিজ্ঞাসা করছি, মানে আমি ওটা রেড্ডি না গিরি করতে করতে পরবর্তীকালে শেষ পর্যন্ত গিরি জিনিসটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করো না, কি মুশকিল। বলা যাবে না, শুধু বিজেপি তোমরা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছো। যে প্রলোভন, যে রিসোর্ট কালচার, হোটেল কালচার বিজেপি গুলিয়ে আপনার কাছে আসি। বামপন্থীরা তো ঘোষণা করে ইন্দিরা গান্ধীর প্রার্থীকে ভোট দিয়েছিলেন, কংগ্রেসের অফিসিয়াল প্রার্থীকে ভোট না দিয়ে। কিসব জাতীয়করণ টরণের বিষয় ছিল আমার যতটা মনে পড়ছে। কিন্তু ক্রস ভোটটা এক আমলে ভালো, আরেক আমলে খারাপ, এটা হয় কিনা এক। আর দুই, ওই আমলে যদি ওটা বিবেক ভোট হয়ে থাকে তাহলে আজকে কেন ওটা বিবেক ভোট নয়? দেখুন, প্রথমত বিষয় হচ্ছে আজকে আপনাদের এই আলোচনা যে সাবজেক্টের উপরে হচ্ছে, রাজনীতিতে দলবদল, পান্তা ভাতে মুড়ি, চোখের সামনে তাকিয়ে দেখো উদাহরণ ভুরি ভুরি।
আলোচনা করছেন যারা, তাদের মধ্যে একটা বড় অংশের ছবি আপনারা দেখালেন টিভিতে, বিধানসভার বাইরে তারা বক্তব্য রাখছেন, গণতন্ত্রের কি অপার মহিমার ছবি আপনারা দেখাচ্ছেন। যারা দলবদল করে তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল হয়েছে, তাদের পেছনে মিডিয়ার ক্যামেরা এখন দ্রুত গতিতে ছুটছে। আপনি একটা উদাহরণ টানলেন রেড্ডি নাগিরি, সেই সময় পার্টি স্ট্যান্ড ছিল, ঘোষিত লেফটের পার্টি স্ট্যান্ড, যে ইন্দিরা গান্ধীর প্রার্থীকে সমর্থন করা। এক, সেখানে ক্রস ভোটিংটা কিন্তু কোনো একজন বিধায়ক বা কোনো একজন এমপি করেনি, ঘোষিত পার্টি স্ট্যান্ডেই আমরা ওই প্রার্থীকে ভোট দিয়েছিলাম। দুই, আচ্ছা আপনি বলুন তো, হিমাচল প্রদেশে 1, জম্মু কাশ্মীর 1, রাজস্থান 2, তামিলনাড়ু 2, কেরালাতে 99, আপনি একটাও খবর রিপাবলিকের নেটওয়ার্কে পেয়েছেন? একটাও কোনো আমাদের বিধায়ক কোনো উল্টো দিকে ভোট দিয়েছে? টিভির পর্দা খুললে কি দেখতে পাচ্ছি? রিপাবলিকে কি দেখছি? মেঘালয়ে 12, গোয়াতে 5, আমার কথা শেষ করো, গোয়াতে 5, মুকুল রায়ের পেছনে ক্যামেরা, শিশির অধিকারীর পেছনে ক্যামেরা। আচ্ছা বলুন তো, কাদের ভোটটা ক্রস হয়? যাদের মধ্যে উল্টো দিকে যাওয়ার মধ্যে বিক্রি হওয়ার মতন এলিমেন্ট থাকে। অর্জুন সিং থেকে 1 মিনিট, আমি একটা ছোট্ট প্রশ্ন, এই রাষ্ট্রপতি নির্বাচনে আজকে যে ভোটটা হলো, সেই নির্বাচনে যশবন্ত সিনহা প্রার্থী বলল, তৃণমূল কংগ্রেস প্রথমে মিটিং ডাকলো, আপনারা সবাই গেলেন উৎসাহের সঙ্গে, তৃণমূল কংগ্রেসেরই প্রার্থীকে সমর্থন, মানে তৃণমূল থেকে পদত্যাগ করে আসার পর অবশ্যই টেকনিক্যালি সেটা সবাইকেই করতে, আপনারা সমর্থনও করলেন। আজকে আপনারা উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নিয়ে যখন মিটিং করেছেন, আজকেও শরৎ পাওয়ারের বাড়িতে এই মুহূর্তে একটা বৈঠক হচ্ছে, আপনাদের বিনয় বিশ্বম আছেন, তৃণমূল কংগ্রেসের কেউ আছেন আপনাদের? দেখুন, আমি আপনাকে এর আগেও একবার আলোচনায় বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আমরা সমর্থন করি, আমরা সমর্থন করেছিলাম বিরোধী জোটের একজন প্রার্থী। আমার প্রশ্ন, আমি আপনাকে বলি, আপনাদের এই আলোচনায় আপনার সাথেই আমি বলেছিলাম, আমার বলার সময় বলতে দাও, আপনাদের এইখানেই আলোচনায় আমি বলেছিলাম যে পাহাড়ে, ঠান্ডার পাহাড়ে আমরা বুঝে গেছি দিদি মোদির বিরুদ্ধে লড়তে চায় না, দিদি মোদির সঙ্গে থাকতে চায়। আমি আপনাদের আমাকে শেষ করতে দিন, 30 সেকেন্ড প্রদীপ্তবাবুকে 30 সেকেন্ড দেবো, তারপর আপনার কাছে আসবো। প্রদীপ্তবাবু, আপনারা কি এই তৃণমূল কংগ্রেস মানে দল হিসেবে বলছি, রাষ্ট্রপতি নির্বাচনের ছবিটা দেখে হতাশ হয়ে পড়লেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে আর লড়বেন না? নির্বাচন আজকে নির্বাচন হলো, দুদিন ধরে উপরাষ্ট্রপতি নিয়ে চর্চা হচ্ছে, বিষয়টা এখানে নয়। আমাদের ভাই সৈকত অসাধারণ বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল বললো, কিন্তু এই প্যানেলে বসে আছেন খগেন বাবু, তার কথা বলতে ভুলে গেল। সিপিএম থেকে বিজেপিতে যাচ্ছে দুজন বিধায়ক, এমপি আছে। আমি সেটাই বলছি, মানে আমি বলছি না, খণ্ডিত সত্য না বলে পুরো সত্যটা মুশকিল হচ্ছে যে বিজেপির মাইকটাকে চ্যালেঞ্জ করার জন্য, বিজেপির মাইকটাকে চ্যালেঞ্জ করার জন্য ডি রাজা থেকে শুরু করে রাহুল গান্ধী হোক, মমতা বন্দ্যোপাধ্যায়, সকলে ঐক্যবদ্ধ হয়ে রয়েছে। আর কে রাষ্ট্রপতি হলো, কে উপরাষ্ট্রপতি হলো, ব্যাপারটা সেখানে নয়, ব্যাপারটা হচ্ছে সংসদটাকে চালানো, ব্যাপারটা হচ্ছে এখনো দেরি আছে। দাদা এত তাড়াতাড়ি তুমি কিছুক্ষণ আগে উত্তেজিত হচ্ছিলে তো, তুমি না উত্তেজিত হচ্ছিলে তো, আমি বলেছি আমি সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়েছি, আমি তো বলছি আপনারা ভেঙে পড়ো না, আমাদের মূল কাজ হচ্ছে বিজেপিকে হারানো, আর আমরা বিজেপিকে সকলে মিলেই হারাবো, আমরা বিজেপিকে হারাবো। তোমাকেই প্রশ্ন করছি, কালকে একটু আগে মাননীয় সঞ্চালক বললেন জোটটা ভেঙে গেছে, কালকে তোমরা উপরাষ্ট্রপতি সংক্রান্ত মিটিং এ গেলে না কেন? এবং বাকি দলগুলো আশ্চর্যজনকভাবে কেউ তোমাদের জন্য অপেক্ষা করলো না, প্রার্থী ঘোষিত হয়ে গেল, তাহলে তোমাদের স্টেটটা কোথায়? আমার বক্তব্য সেখানে আমার বক্তব্য হচ্ছে সর্বভারতীয় যে দলগুলো আছে তারা তাদের মতন সিদ্ধান্ত নিয়েছে, আলাদা কথা, কিন্তু ঐক্যবদ্ধ যে আমরা তো বলছি ঐক্যবদ্ধ যে ভাবনাটা হচ্ছে বিজেপির মাইটকে আমরা যে কোনো ভাবে 24-এ পর্যুদস্ত করবো, সেইটাই হচ্ছে মূল ভাবনা, এবং এখানে প্রত্যেকটা বিরোধী দল সেই জায়গায় এক হয়ে রয়েছে। সেই ভাবনার কথা হতাশা আসেনি তাহলে? বেশ আমি সৈকত বাবুর কাছে যাবো। সৈকত বাবু 30 সেকেন্ড, তারপর সৈকত বাবুর কাছে আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো দুটো ন্যারেটিভ যেটা সেট হয়েছিল গোটা দেশের রাজনীতিতে, যে মোদি বিরোধী আন্দোলনে বিরোধী শক্তির সমস্ত রাজনৈতিক দলের নেতা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ন্যারেটিভটা আজকে ভেঙে গেল। উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের উপর ডিপেন্ডেন্ট না হয়ে বিরোধীরা আলাদা প্রার্থী দাঁড় করালো। 1, 2 হচ্ছে আবার উল্টো দিকে এটাও বাস্তবে ন্যারেটিভটা নষ্ট হলো যে দিদি মোদির সেটিং নেই, এ কথাটাও ভেঙে গেল। আসলে দিদি মোদির সেটিং আছে, দিদি কোনোদিন চায় না যে মোদি কোনোভাবে বেকায়দায় পড়ুক। প্রদীপ্তদা এখানে যাই বলুক না কেন, বাস্তবে উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল এখন
এখনো জানে না যে রাষ্ট্রপতি নির্বাচনে যটা ভোট ক্রস হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন হয়তো তার থেকেও ডবল ভোট ক্রস হবে, কারণ তৃণমূলের মধ্যে কত এমএলএ তৃণমূলে থাকবে কেউ তৃণমূলের কেউ জানে না। বিজেপিতে দুদিন পর 1 জন নেতা চলে গেল, কিছু বলতে পারবে। শঙ্করবাবু, আমার প্রশ্ন ছিল এটা বাংলা দখলের মহড়া কিনা, এই লড়াইটা রাইসিনা লড়াইটা বাংলা দখলের মহড়া কিনা? আপনাকে এইভাবে দখল করার কথা ভাবছেন এবার সরাসরি না পেরে ঘুরপথে? প্রথমত রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রথম বার্তাটা কি গিয়েছে সামগ্রিকভাবে সারা ভারতবর্ষে, সেটা আমার এখানে 3 প্যানেলিস্ট তাদের নিজস্ব যে বাদানুবাদ, সেই বাদানুবাদে এটা প্রমাণ হয়ে গেল যে এই মুহূর্তে বিরোধীদের অবস্থা ভারতবর্ষে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এই যে বারবার করে একটা কথা বলা হচ্ছে না যে বিরোধীদের শুধু রাষ্ট্রপতি নির্বাচনকে শুধু সামনে রেখে নয়, উপরাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখেও একটা নীতির ভিত্তিতে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বা এনডিএর বিরুদ্ধে এরা যে কখনোই প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারবে না, সেটা নিজেদের দ্বন্দ্বের মধ্যেই প্রকাশিত। 2 নম্বর বিষয় সৈকত বলবার সময় বলছিল যে একসময় সারা ভারতবর্ষে বামেরা তাদের ন্যারেটিভ তৈরি করেছিল যে কংগ্রেস হচ্ছে প্রধান শত্রু, এবং তাকে সামনে রেখে সারা ভারতবর্ষে বিরোধীদের মধ্যে ঐক্যমত তৈরি করবার চেষ্টা করেছে। আমার নিশ্চয়ই সৈকতের এই কথা ভুলে গেলে চলবে না। আজকে তার মনে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি, সেই পার্টি হচ্ছে প্রধান শত্রু, তাকে ঘিরে করা। ফলে নীতির প্রশ্নে দল সে যখন বারবার তার অবস্থান বদল করে, সেই অবস্থান বদল করা নিয়েও কিন্তু প্রশ্ন করা উচিত। আজকে আমি সৈকতকে শুধু, আমি ইন্টারাক্ট করিনি, আমি শুধু সৈকতকে একটা কথা বলতে চাই, খুব সাধারণ কথা। সৈকতকে এটা মনে করে যে ধর্মতলায় বসে, ধর্মতলায় রাস্তার উপরে দাঁড়িয়ে কি গরুর মাংস খেয়ে কোনো দলের কোনো প্রতিনিধিকে যদি ধর্মনিরপেক্ষতা প্রমাণ করতে হয়, কোনো দলের প্রতিনিধিকে পইতে পুড়িয়ে সেই দলকে যদি ধর্মনিরপেক্ষতা প্রমাণ করতে হয়, একটা ক্লাস পলিটিক্স করা দল, আইডেন্টিটি পলিটিক্সের ধারক আইএসএফ এর সাথে, অর্থাৎ তুমি ফেস টুপি পড়লে ধর্মনিরপেক্ষ হতে পারো, কিন্তু গেরুয়া বসন পড়লে তুমি হচ্ছে সাম্প্রদায়িক। আমার মনে হয় আমি হ্যাঁ শুয়োরের মাংসের উদাহরণ দাও, শুয়োরের মাংসের উদাহরণ দাও, না না শুয়োরের মাংসের উদাহরণ দাও না। প্রকাশ্যে ধর্ম নিরপেক্ষতার চরিত্র বজায় রাখার জন্য তোমরা গরুর মাংস। এক মিনিট পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন লা গণেশন। রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন লা গণেশন। আপাতত অতিরিক্ত দায়িত্ব সামলাবেন তিনি মেঘালয়ের সঙ্গে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নতুন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। শপথ গ্রহণ অনুষ্ঠান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করালেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল লা গণেশনকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের নতুন রাজ্যপাল লা গণেশনের কথোপকথন দেখছেন আপনারা। স্বাভাবিকভাবেই প্রথম দিনের সাক্ষাৎ, হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে নতুন রাজ্যপালকে বরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে উত্তরীয় পরিয়ে দিয়েছেন এবং যথারীতি প্রথম কুশল বিনিময় হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের। রাজ্যের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনি শপথ বাক্য পাঠ করিয়েছেন লা গণেশনকে। মেঘালয়ের দায়িত্বের সঙ্গেই
পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন লা গণেশন। গতকালই এ বিষয়ে নির্দেশিকা জারি হয় এবং সেই অনুযায়ী আজ শপথ বাক্য পাঠ করলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল লা গণেশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং লোকসভা তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সস্ত্রীক রাজ্যপাল শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত। রাজ্যপাল পত্নীকেও উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি সরাসরি দেখছেন রিপাবলিক বাংলায়। কিছু করার নেই ভাই, তোরা যদি জায়গা নিয়ে দাঁড়াস তখন আমার কিছু করার নেই। বিদায়ী রাজ্যপাল জগদীপ ধনখড়, তার স্ত্রীও উপস্থিত রয়েছেন প্রোটোকল মেনেই। যেহেতু বিদায়ী রাজ্যপাল জগদীপ ধনখড় প্রোটোকল অনুযায়ী তাঁরই থাকার কথা, কিন্তু তিনি আজকেই উপরাষ্ট্রপতি নির্বাচনের যেহেতু মনোনয়নপত্র পেশ করেছেন দিল্লিতে, তাই তার পত্নী শ্রীমতী ধনখড় উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজ্যের নতুন রাজ্যপাল লা গণেশনের সঙ্গে একান্ত আলাপচারিতায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্য সচিব, রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে এই মুহূর্তে একান্ত কথোপকথনে রাজ্যের নতুন রাজ্যপাল লা গণেশন। শপথ গ্রহণ পর্ব শেষ হলো এবং এই মুহূর্তে রাজ্যপালের সঙ্গে কথা বলছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রিপাবলিক বাংলায়। রাজ্যপালের সঙ্গে আলাপচারিতায় লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। মণিপুরের গভর্নর লা গণেশন, তিনি আপাতত পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্বভার সামলাবেন। অন্তর্বর্তীকালীন রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্বভার সামলাবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, লোকসভা তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই সস্ত্রীক রাজ্যপাল লা গণেশন এবং উপস্থিত রয়েছেন বিদায়ী রাজ্যপাল জগদীপ ধনখড়ের স্ত্রীও নির্ধারিত প্রোটোকল মেনেই। শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে কথোপকথনে ব্যস্ত রয়েছেন এবং এই মুহূর্তে কুশল বিনিময়, সৌজন্য বিনিময় আমরা দেখতে পাচ্ছি সরাসরি রিপাবলিক বাংলায়। জগদীপ ধনখড় রাজ্যের প্রাক্তন রাজ্যপাল, সদ্য প্রাক্তন রাজ্যপাল, তিনি আজকেই উপরাষ্ট্রপতি পদে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তারপরেই গতকাল আমরা জানি যে এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জগদীপ ধনখড়ের নাম ঘোষিত হওয়ার পরই এবং তার ইস্তফাপত্র গৃহীত হওয়ার পরই গতকাল রাত্রেই লা গণেশনকে মণিপুরের সঙ্গেই পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় এবং সেই দায়িত্ব মেনেই লা গণেশন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আজকে তার শপথ বাক্য পাঠ করলেন, দায়িত্বভার বুঝে নিলেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন ইতিমধ্যেই। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের স্ত্রী, তার সঙ্গেও কথা বললেন, সৌজন্য বিনিময় করলেন রাজ্যের নতুন রাজ্যপাল লা গণেশন। এই মুহূর্তে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভার স্পিকার, তারাও শপথ গ্রহণের পর একে একে বেরিয়ে আসছেন। শপথ গ্রহণ পর্ব আনুষ্ঠানিকভাবে শেষ হলো। রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্বভার সামলাবেন তিনি রাজ্যপাল হিসেবে।
কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে শপথ বাক্য পাঠ করেছেন এবং তারপরই তিনি দায়িত্বভার বুঝে নিয়েছেন। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলাপচারিতায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গেই রয়েছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা এবং লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা। শপথ বাক্য পাঠ করানোর পর রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন আপনারা দেখেছেন এবং একান্ত আলাপচারিতা, সৌজন্য বিনিময়, কুশল বিনিময়ের পর এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গেও কথোপকথনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা দাঁড়িয়ে আছে সামনে চলে এলে এইগুলোকে বলেছে নাকি কে শুনেছি গোলাদা বলছে বলেছে। এবার দেখ আমাদের এদিক থেকে অসুবিধা হলো, বডি দিয়ে মুভমেন্টটা দিয়ে কিছু হবে। তুমি তো বললে না তোমার প্রবলেম হয় না, এই দিকটাই হয়েছে তো সেম টু এই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গেও কথা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কথোপকথনও শেষ হলো। শপথ গ্রহণ অনুষ্ঠান ইতিমধ্যেই শেষ হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। মণিপুরের সঙ্গেই পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন তিনি। গতকালই নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছিল এবং তারপর আজকে শপথ গ্রহণ পর্ব শেষ হলো পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল লা গণেশনের। কাজ করতে জায়গা দিলে আমার দেখতে